বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু আজ। ঢাকার আলিয়া মাদ্রাসায় বসবেন অস্থায়ী আদালত। খেলার মাঠে কোর্ট পরিচালনা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। আন্তঃক্যাডারদের বিরুদ্ধে জনপ্রশাসনে উত্তাপ। পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধি। সংকট নিরসনে আলোচনায় জোর দেওয়ার পরামর্শ। নতুন কর্মসংস্থানে বিনিয়োগের হতাশার বার্তা। 2 বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে অর্ধেকে। চাপে পড়ার শঙ্কায় দেশের অর্থনীতি। বিশেষ নজর দেওয়ার তাগিদ। এবং সংকটের মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পোশাক খাত। বিদায়ী বছরে 38.48 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি। মন্দা কাটাতে নতুন বাজারে চোখ ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা বিডিআর হত্যা মামলার অস্থায়ী আদালত বসার কথা রয়েছে। তবে সেখানে কোর্ট পরিচালনা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি আদালতের যে অস্থায়ী আদালত বসার কথা ছিল ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে, সেই মাঠে কিন্তু আমি রয়েছি। আমরা সকাল থেকে এই মাঠে অবস্থান করেছি এবং আমরা জানতে পেরেছি এখানে গত 3 দিন ধরে, অর্থাৎ গত 6 তারিখে এখানে একটি ক্রীড়া প্রতিযোগিতা ছিল এবং 7 তারিখে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং 8 তারিখ অর্থাৎ আজ এখানে একটি পুরস্কার বিতরণী হওয়ার কথা রয়েছে এবং সে মর্মে কিন্তু এখানে একটি অস্থায়ী একটি মঞ্চ করেছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং পরবর্তীতে আমরা জেনেছি গতকাল রাতে যখন বিডিআরের এই যে মামলা রয়েছে সেই মামলার এখানে একটি অস্থায়ী আদালত বসার কথা রয়েছে এবং সেই ঘোষণাটি আসার পরেই কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছেন এবং যে ফটকগুলো রয়েছে সেই ফটকগুলোতে কিন্তু তারা তালাবদ্ধ করে দিয়েছেন। আমরা এই সকালবেলা থেকে এখানে দেখেছি শিক্ষার্থীরা অবস্থান করেছেন, গতকাল রাতে অবস্থান করেছেন। শিক্ষার্থীরা এখানে অভিযোগ করেছেন গতকাল রাতে কয়েকজন মানুষ এসে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ও দেননি, সাধারণ মানুষের পরিচয়ও দেননি। এভাবে কিন্তু তারা এখানকার তালা ভাঙার চেষ্টা করেছেন এবং শিক্ষার্থীরা তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল এবং গতকাল রাতে কিন্তু শিক্ষার্থীরা তাদের সাথে অনেকক্ষণ বাকবিতণ্ডা করেছেন এবং এই যে গেটটি তারা কিন্তু তালাবদ্ধ করেছেন এবং পরবর্তীতে এই গেটের সামনে তারা কিন্তু ছোট ছোট অগ্নিসংযোগ করে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। সকাল থেকে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। আমরা একটু জানতে চাইব আসলে শিক্ষার্থীরা কি বলছেন, কেন তারা তালা দিয়েছেন। আচ্ছা, কেন আপনারা তালা দিয়েছেন এই গেটটিতে? এই মাঠ আমাদের 2013 সালে মাত্র 3 মাসের জন্য অস্থায়ী আদালতের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু অস্থায়ী আদালত 3 মাস হওয়ার পরও এটা দীর্ঘভাবে পরিচালনা করছে। এটা 3 মাসের পরে আজকে 2025 সাল, এখনও অস্থায়ী আদালত সরানো হয়নি। সেই হিসাবে আমরা যেমনটা বলছিলেন শিক্ষার্থীরা আসলে এখানে অস্থায়ী যে আদালতটি বসেছিল একটু আগে, সেই অস্থায়ী আদালতটি তারা কিন্তু এখানে বসতে দিতে চান না। তারা চান শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে। ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে সব খবর জানাচ্ছিলেন সহকর্মী। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য 23 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত আপিল বিভাগ। সকালে জামায়াত নেতার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন। পরে 23 জানুয়ারি শুনানির দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের বেঞ্চ। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 31 অক্টোবর তার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এরাই রিভিউ চেয়ে 2020 সালের 29 জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। আন্তঃক্যাডার দ্বন্দ্বে উত্তাপ বাড়ছে জনপ্রশাসনে। পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধিও। বিশ্লেষকরা মনে করছেন দাবি জানাতে নিয়মমাফিক পথে হাঁটতে হবে সরকারি কর্মচারীদের। তা না হলে কঠোর ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে সরকারের সামনে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগী হওয়া উচিত সরকারের নীতি নির্ধারকদের। এছাড়া পদোন্নতি, সুযোগ সুবিধা আর মর্যাদার ক্ষেত্রে বৈষম্য কমাতে পারলে আগামী জনপ্রশাসন হবে গতিশীল ও
জনবান্ধব। ফারুক বিয়া রবিনের রিপোর্ট। সরকারি চাকরিতে দীর্ঘদিন সুপ্ত থাকা আন্তঃক্যাডার দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে প্রকাশ্য বিরোধে। পাল্টাপাল্টি দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছেন জনপ্রশাসনের কর্মকর্তারা। নজিরবিহীন পরিস্থিতির মধ্যে জারি হয় সরকারের কঠোর বার্তা। এমন অবস্থায় কর্মসূচি কিংবা বক্তব্য বিবৃতিতে আগের তুলনায় কিছুটা নমনীয় বটে, তবে নিজেদের দাবি থেকে সরে আসেনি কোনো পক্ষই। মূলত উপসচিব পদে পদোন্নতি সংক্রান্ত ইস্যুতে প্রশাসন ক্যাডারের সঙ্গে বিরোধ বাধে বাকি ক্যাডারগুলোর কর্মকর্তাদের। বিশ্লেষকরা মনে করেন, প্রতিবেদন তৈরির আগেই জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তাদের কিছু বক্তব্যের কারণে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। রিপোর্ট দেওয়ার আগে এতটা খোলাখুলিভাবে কথা বলাটা ঠিক হয় নাই। কিন্তু জনপ্রশাসনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এই সময়ে করণীয় কি? বিশ্লেষকরা মনে করেন, সরকারের কঠোর হওয়ার সুযোগ আছে, তবে প্রাথমিক অবস্থায় জোর দিতে হবে আলোচনার উপর। সংস্কার কমিশনকে একটু সময় দেওয়া উচিত, তারা তাদের মতো করে এই রিকমেন্ডেশনগুলো করুক এবং সরকার সেটা বিবেচনা করে সবার সঙ্গে অন্য যে স্টেক হোল্ডার আছেন এই 26 টাকার স্টেক হোল্ডারের সঙ্গে নিয়ে আলোচনা করুক, দেন একটা রেজাল্ট আসবে। সেই সময় পর্যন্ত সব পক্ষকে একটু রিস্ট্রেইন থাকতে হবে। এখন তারা অনেকটা শোভনীয় পর্যায়ে আসছে। আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও নমনীয় হয়ে যাবে। আর যদি শেষ পর্যন্ত না হয় তখন তো সরকারকে কঠোর অবস্থান নিতেই হবে। সরকারের আর কোনো উপায় থাকবে না, কারণ আগে তো জনস্বার্থ। আর জনপ্রশাসনে আন্তঃবিরোধী দ্বন্দ্বের স্থায়ী সমাধান কি? সমস্ত ক্যাডারের সুযোগ সুবিধা যদি সেম করা যায়, একই রকম কাছাকাছি করা যায়, একই রকম করা যায়, তাহলে একটা চেঞ্জ আসবে। তো যদি সবাইকে আপনি সমান সুযোগ সুবিধা দেন, তাতে কি দাঁড়াবে? তখন হচ্ছে এই এক ক্যাডারের উপর আরেক ক্যাডারের যে কন্ট্রোলটা, ডমিনেশনটা, এই ডমিনেন্স তখন থাকবে না। পদোন্নতির বঞ্চনা যদি কোনো ক্যাডারেই না থাকে, তাহলে কিন্তু এই যে আন্তঃক্যাডার বৈষম্য এবং ক্যাডার বিরোধ, এইটা কিন্তু আপনা থেকে কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসনের জন্য প্রয়োজন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতি আর যথাযথ জায়গায় পদায়ন। আমার মনে হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন নতুন কাজের যোগান, দরকার বিনিয়োগের গতি বাড়ানো, কিন্তু সেখানেই পড়েছে ভাটা। বাংলাদেশ ব্যাংকের তথ্য, 2 বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে অর্ধেকে। আগ্রহ হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরাও। এই অবস্থা চললে ব্যবসায়ীদের সংখ্যা কঠিন চাপে পড়বে দেশের অর্থনীতি। পরিস্থিতি সামাল দিতে কাজের সুযোগ বাড়াতে স্থানীয় সরকারের বিশেষ উদ্যোগের পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের দৈনন্দিন জীবন এখন অনেক কঠিন পর্যায়ে চলে গেছে, অনেক কষ্ট, আয় বলতে কিছুই নেই। মানুষ হয়তো ইনকাম কম, অনেক কষ্ট হয়। অনেক ওষুধের দাম বাড়ছে, তো কষ্ট হলে কি করবে ভাই, খাইতে তো। উচ্চ মূল্যস্ফীতির বাজারে দৈনন্দিন ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে সাধারণ মানুষ যখন খুঁজছেন নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ, তখন হতাশার বার্তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কর্মসংস্থান তৈরিতে যে বিনিয়োগ দরকার, সেই অর্থলগ্নি যে ক্রমেই কমছে তার স্পষ্ট প্রমাণ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পরিসংখ্যান। হালনাগাদ তথ্য বলছে, 2022 সালের নভেম্বর মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রায় 14% কাছাকাছি থাকলেও 2023 সালের নভেম্বরে তা নেমে আসে 9.9%। এরপর একদিকে সুদহার বৃদ্ধি, অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, সব মিলিয়ে গেল নভেম্বরে 7.66% নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। ব্যবসায়ীরা বলছেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ এভাবে কমতে থাকলে সার্বিকভাবে চাপে পড়বে দেশের অর্থনীতি। ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি কিন্তু এরকম ক্যান্সারে আক্রান্ত, এখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছে। ব্যাংকিং সমস্যার বর্তমানে যে সংকটগুলি আছে, এগুলি যদি সমাধান হয়, গ্যাস বিদ্যুতের সংকটের যদি সমাধান হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, জিরো টলারেন্সে যদি সরকার নিয়ে আসতে পারে, তাহলে হয়তো তখন বিনিয়োগের চিন্তা আসবে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সংকট কিছুটা হলে কাটিয়ে উঠবে। শুধু দেশি উদ্যোক্তারাই যে বিনিয়োগ কমিয়েছেন তেমনটা নয়, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশিরাও। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য, 2023 সালের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল জুনে যেখানে $42.70 লাখ সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে দেশে, সেখানে 2024 সালের দ্বিতীয় প্রান্তিকে এসেছে $29.97 লাখ, অর্থাৎ বছর ব্যবধানে কমেছে প্রায় 30%। এ অবস্থায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একদিকে হলেও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক
ব্যয় বাড়ানো আমার শহরের বাইরে, আরেকটা হলো যে আমার প্রবাসী আয় মানে কর্মসংস্থান বাড়ানোর জন্য আপনি এটার উপরে দিবেন। আধা শহর হিসেবে আধা গ্রাম হিসেবে যেগুলি এখন বেড়ে উঠেছে, সেগুলির ভিতরে যোগাযোগ ব্যবস্থা যদি আরও শক্তিশালী হয়, তাহলে যে আয়টা আমরা গ্রামে নিতে পারতাম, যেই ব্যয়টা আমরা শহরে করি, সেইটার সাথে একটা সামঞ্জস্য হলে একটা হয়। বিনিয়োগ বৃদ্ধি আর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে সুশাসিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক নানা সংকটের পাশাপাশি বছর জুড়ে চরম অস্থিরতার পরও সদ্যবিদায়ী বছরে ৩৮ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। ৭% প্রবৃদ্ধি হিসেবে যা আগের বছরের তুলনায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার বেশি। চড়ামূল্যে ম্যানমেড ফাইবার তৈরির পোশাক উৎপাদন বাড়িয়ে বাড়তি আয় হলেও সংকটের মুখে রফতানি কিছুটা কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছাত্র জনতার গণ আন্দোলনে পুরো জুলাই আগস্ট উত্তাল বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস শিল্পের উৎপাদন। এরপর আওয়ামী লীগ সরকারের পতন হলে শুরু হয় নতুন করে গার্মেন্টস শিল্পের অস্থিরতা। কিন্তু এত সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গার্মেন্টস শিল্প। বিশেষ করে সদ্য বিদায়ী বছরে ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। অথচ সংকটবিহীন ২০২৩ সালে ৩৫.৮৮ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল। 7% গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর দিক দিয়ে। জ্যাকেট এক্সপোর্ট করছি প্রচুর পরিমাণে, ব্লেজার এক্সপোর্ট করছি, সেগুলো সবগুলো এফওবি আপনার $10 to $15 উপরে। বিজিএমই এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের ভূমিকা রেখেছে নিটওয়্যার পণ্য, যার পরিমাণ 20.52 বিলিয়ন মার্কিন ডলার। তার বিপরীতে ওভেন পণ্য রপ্তানি হয়েছে 17.95 মার্কিন ডলারের। সাম্প্রতিক সময়ে পরিমাণগতভাবে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমলো। ম্যানমেড ফাইবারের স্পোর্টসওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারের চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানি আয়ে গতি স্বাভাবিক থাকছে। ম্যানমেড ফাইবারের এই পোশাকগুলো এখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এত জনপ্রিয়, কারণ আসলে মানুষের এখন কিন্তু রুচি চেঞ্জ হয়েছে। একই সঙ্গে কয়েক বছর আগেও বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মূল বাজার ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক হলো, এখন পরিস্থিতি অনেকটা পাল্টে যেতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মতো অপ্রচলিত বাজারে রফতানি আয় বাড়ানোর স্বপ্ন দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই সময়টা আমাদের যদি পরিস্থিতি স্থিতিশীলতায় আমরা নিয়ে আসতে পারি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মধ্যে কস্ট যদি আমরা মিনিমাইজ করতে পারি, একটা মাইন্ডসেট করতে পারি টু গ্রো ইন দ্য বিজনেস, এক্সপোর্ট বিজনেস, এটার জন্য সবার সহায়তা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে বিজিএমই এর আওতাধীন 2564টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এ খাতকে পড়তে হচ্ছে নানামুখী জটিলতায়। সম্ভাবনা থাকার কারণে বিদেশি বায়াররা দামি পণ্য তৈরির ক্ষেত্রে বেছে নিচ্ছে বাংলাদেশকে। আবার সেই সম্ভাবনা নষ্ট হচ্ছে গার্মেন্টস ক্ষেত্রে অস্থিরতার কারণে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। বিরতি শেষে সিলেটে আজ আবারও শুরু হচ্ছে বিপিএল এর মাঠের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি 2 ফেভারিট রংপুর বরিশাল। সন্ধ্যায় প্রথম জয়ের খোঁজে চিটাগাংসের প্রতিপক্ষ ঢাকা। কুয়াশা কম থাকলেও বেড়েই চলেছে শীতের তীব্রতা। রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে পঞ্চগড়ে অনুভূত হচ্ছে কনকনে শীত। সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন রয়েছে চুয়াডাঙ্গার আকাশও। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের স্থানে রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে। খুলনায় সম্প্রতি বেড়েছে গোলাগুলি, অস্ত্র নিয়ে মহড়া, হত্যাসহ অপরাধমূলক কর্মকাণ্ড। এতে নেতৃত্ব দেয় 12 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের সহযোগীরা। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার হলেও বাকিরা অধরা। সন্ত্রাসীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের প্রতিবেদন। আধিপত্য বিস্তার ও দীর্ঘদিন আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা প্রকাশ্যে আসায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশের তৎপরতা ঝিমিয়ে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ বাহিনী মাঠে সেই পরিমাণ ভূমিকা তারা রাখতে পারছে না। ভূমিকাটা না রাখতে পারার কারণেই আসলে এই উৎপাতটা বৃদ্ধি পেয়েছে। ৩-৪ মাসের মধ্যে প্রায় 5টার মতন হত্যাকাণ্ড হয়ে গেছে অলরেডি। লুকিয়ে থাকা যে সন্ত্রাসীরা ছিল তারা দেখেন আস্তে আস্তে প্রভাব বিস্তার আরো বেশি করতেছে। প্রকাশ্যে বিভিন্ন অস্ত্র প্রদর্শনী বা অস্ত্র মহড়া, বাইকের প্রদর্শনী এরা করতেছে। বাসা থেকে বের হয়ে বিকালে বাসায় ফিরবো কিনা শান্তিভাবে সেটা আমরা শিওর বলতে পারতেছি না। একটা সন্ত্রাসী ধরতে গেলে পুলিশের সাথে তারা যেভাবে ফাইট করছে এটাই তো এর আগে কখনো দেখা যায়নি। পুলিশি কার্যক্রম যতক্ষণ না কঠোর এবং মজবুত হচ্ছে, যতক্ষণ না আইনের প্রয়োগটা সঠিক হচ্ছে, ততক্ষণ এগুলি চলতেই থাকবে। রাজনৈতিক পট পরিবর্তন ও প্রশাসনিক রদ বদলের সুযোগে বেপরোয়া হওয়া এসব সন্ত্রাসীদের লাগাম টানতে নতুন ছক এঁকেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এখন পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় উঠে এসেছে 12 জনের নাম। ইতোমধ্যে 4 জনকে গ্রেফতার করলেও বাকি 8 জনকে ধরিয়ে দিতে পারলে মাথাপিছু 50,000 থেকে 1.5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের সদস্যরা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে। ঘোষণা করেছি যে 12 জনকে যদি অ্যারেস্ট করা হয় কমপক্ষে 50,000 টাকা পুরস্কার থাকবে। অপরাধী গ্রেফতারের পর আইনের ফাঁক গলিয়ে সহজে যাতে বেরিয়ে আসতে না পারে সেজন্য প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের। মামলাটি বিচারে যাওয়ার পরে কোন কোন পরিস্থিতির সম্মুখীন আমি হতে পারি সেই জায়গাগুলোতে সেই গ্যাপগুলোকে পূরণ করেই মামলাটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। যদি সেটা না হয় নানান ত্রুটিগুলো থাকার কারণে আসামিরা পার পেয়ে যান। গত 4 মাসে খুলনায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত 16টি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। ঢাকার আলিয়ার খেলার মাঠে অস্থায়ী আদালত পরিচালনা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শুনানির কথা থাকলেও শুরু হয়নি পিলখালা হত্যাকাণ্ডের বিচার কাজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমান নবী, সরাসরি যাচ্ছি তার কাছে। আমান, ঢাকার আলিয়া মাদ্রাসার যে অস্থায়ী আদালতটি রয়েছে, আমি সেই মাঠটাতে রয়েছি, যে আদালতের সামনে রয়েছি। এই আদালতকে কেন্দ্র করে কিন্তু একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে এবং সকাল থেকে একটি উত্তপ্ত পরিস্থিতি দেখতে পেয়েছি আমরা। সর্বশেষ আমরা যেটা আপনাদেরকে জানিয়েছিলাম, এর পরবর্তীতে কিন্তু একটি নতুন চিত্র আমরা দেখতে পেয়েছি। সেটি হলো আদালতের যে খাস কামরাটি রয়েছে, যে বিচারের জন্য যে এজলাসটি রয়েছে, সেই এজলাসে কিন্তু গতকাল রাতেই কে বা কারা অগ্নিসংযোগ করেছে এবং এই এজলাসের পুরো চিত্রটি যদি আপনাদের ঘুরে দেখায় তাহলে দেখবেন যে এই আদালতের কিছুই অবশিষ্ট নেই, সব কিছুই পুড়ে গেছে। এখানে যে এজলাস রয়েছে, খাস কামরা রয়েছে, সাক্ষীদের বসার জায়গা রয়েছে, চেয়ার টেবিল আসবাবপত্র সহ শুরু করে পুরো অবকাঠামো কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এজলাসটি পুড়ে গিয়েছে বলা যায়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে গতকাল রাতেই কিন্তু এই অগ্নিসংযোগটি হয়েছে এবং এই অগ্নিসংযোগের পর কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ফটকে তালা দিয়েছিল। আমাদের যেটি ধারণা, এটি অগ্নিসংযোগের আগেই কিন্তু এই ফটকটিতে তালাবদ্ধ করা হয়েছিল এবং তারা কিন্তু বলছেন যে কে বা কারা আগুন দিয়েছেন। শিক্ষার্থীরা ঠিক বলতে পারছেন না কারা এই অগ্নিসংযোগটি করেছেন, যার ফলশ্রুতিতে আজকে একটু আগে কিন্তু সেনা সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা পরিদর্শন করেছেন, পুলিশের সদস্যরা পরিদর্শন করেছেন। তারা যেটা জানিয়েছেন, এই আদালতটি এখন মূলত বিচার কার্য পরিচালনার জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ফলশ্রুতিতে যে সমস্ত বিচারকরা রয়েছেন যারা এখানে বিচার কার্য পরিচালনার কথা ছিল, তাদেরকে কিন্তু তারা একটু আগে স্টুডেন্টদের সহযোগিতায় তারা কিন্তু বলেছেন যে মূল ফটকটি খুলে দেবেন এবং ফটকটি খুলে দিলে তারা কিন্তু এই আদালতের এজলাসটি পরিদর্শন করবেন এবং এখানে যে বিচারের কোনো পরিবেশ বর্তমানে অবশিষ্ট নেই সেটি তারা পর্যবেক্ষণ করে তারা কিন্তু হয়তোবা বিচার কার্যটি বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এজলাসটি কিন্তু প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিসংযোগের ফলে এখানে আর কোনো চিত্র কিন্তু অবশিষ্ট নেই, সব কিছুই পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা যদি এজলাসের ঠিক সম্মুখের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিচারকরা বসেন, সেই অংশটি কিন্তু একদমই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিচারকদের যে বসার জায়গা রয়েছে সেই বসার জায়গাটি কিন্তু একদমই পুড়ে গেছে। পাশাপাশি
যে কটি কক্ষ রয়েছে সব কটি কক্ষ কিন্তু ভাঙচুর করা হয়েছে। এখানকার যে জানালার গ্লাস এবং দরজা যেখানে কাচের ছিল সেগুলো কিন্তু একদমই ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ঠিক আদালতে বিচারক যেখানে বসেন এজলাসে, সেই বিচারকের বসার জায়গাটা কিন্তু একদমই কিছুই অবশিষ্ট নেই। আমরা একটু কাছ থেকে যদি দেখতে পাই আগুনের কিন্তু ধোঁয়া এখনও উঠছে। এই জায়গাটিতে কিন্তু আগুনের ধোঁয়া আমরা এখনও দেখতে পাচ্ছি। অনেকাংশেই বলা চলে যে পুনরায় আবার একটি বিস্ফোরণ ঘটে কিনা তারও একটি আশঙ্কা রয়েছে। বিডিআর যে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের আজকে এই ঢাকার আলিয়া মাদ্রাসার অস্থায়ী যে আদালত, সেই আদালতে কিন্তু বিচার কার্য হওয়ার কথা ছিল এবং নিশ্চয়ই আমরা অবগত আছি বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তীতে যে হত্যার যে বিচার সেটি কিন্তু হয়েছে, কিন্তু পরবর্তীতে বিস্ফোরক আইনের যে মামলাটি রয়েছে নিউ মার্কেট থানা, সেই মামলাটিতে কিন্তু বিডিআর সদস্যরা কিন্তু তারা গ্রেপ্তার রয়েছেন এবং আদালতে বারবার শুনানি হয়েছে। ঢাকার নিম্ন আদালতে কিন্তু বারবার শুনানি হয়েছে এবং সেই শুনানিতে তারা কিন্তু কখনো কখনো সাক্ষীদের উপস্থিতি ছিল না, আবার কখনো কখনো মামলার নতুন দিন ধার্য হয়েছে। এভাবেই কিন্তু সেই দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা কিন্তু বন্দী রয়েছেন, প্রায় 2 যুগ ধরে তারা বন্দী রয়েছেন এবং এই বন্দী দশার পরবর্তীতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু এই বিডিআর সদস্যদের পরিবাররা তারা কিন্তু বিচারের দাবি জানিয়েছিলেন। তারা বলেছিলেন যদি তারা প্রকৃতপক্ষে দোষী হয় তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং তারা যদি প্রকৃতপক্ষে নির্দোষ হয় তাদেরকে জামিন দেওয়া হোক বা খালাস দেওয়া হোক। কিন্তু পরবর্তীতে এই আদালতে যে বিচারের যে কথা রয়েছে সেটি কিন্তু সর্বশেষ কিন্তু আর আজকে আলোর মুখ দেখলো না। এই ছিল আলিয়া মাদ্রাসা থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকার আলিয়ার মাঠে অস্থায়ী আদালত বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আমান। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পড়ল বকশীবাজের অস্থায়ী আদালত, মাদ্রাসার খেলার মাঠে আদালত বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, শুরু হয়নি পিলখানা হত্যাকাণ্ডের বিচার। এবং আন্তঃক্যাডারদের বিরুদ্ধে জনপ্রশাসনে উত্তাপ, পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধি, সংকট নিরসনে আলোচনায় জোর দেওয়ার পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।